E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্যার। তোমরা ভালো আছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা বসো। বাইরে আজকে খুব বৃষ্টি হয়েছে তো বৃষ্টির যখন প্রসঙ্গ এসেই গেল, জল নিয়ে একটু কথা বলা যেতেই পারে, তাই তো? দেখো, জল কি ধরনের সম্পদ তোমরা কি জানো? বলো তো, বলো, তুমি বলো। জল প্রাকৃতিক সম্পদ। জল এক প্রকার প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, বসো। আজকে আমরা এই প্রাকৃতিক সম্পদ নিয়ে আমাদের ক্লাস করব। আমাদের যে অধ্যায়টি আমরা আজকে পড়তে চাই সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, এবং যে বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, এবং আরও একটি বিষয় আছে 3 Rs। ঠিক আছে, তো আজকের বিষয় প্রাকৃতিক সম্পদ। তো এই বিষয় নিয়ে পড়তে গেলে প্রথমেই আসে যে প্রাকৃতিক সম্পদ কি। প্রাকৃতিক পরিবেশে প্রাপ্ত সব বস্তু যা আমরা সরাসরি ব্যবহার করি বা যার অন্তর্নিহিত কার্যকরী শক্তিকে অন্য কোনো প্রয়োজনীয় বস্তু বা শক্তিতে রূপান্তরিত করে ব্যবহার করি, তাই হলো প্রাকৃতিক সম্পদ। এবার দেখো, কতগুলো প্রাকৃতিক সম্পদের এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন ধরো, প্রাণী একটি প্রাকৃতিক সম্পদ, বায়ু, জল, মাটি, তারপর উদ্ভিদ, তুমি সবগুলোকেই প্রাকৃতিক সম্পদ বলতে পারো। এদের মধ্যে কিছু আছে জীবজগতের অন্তর্ভুক্ত, আর কিছু আছে অজৈবিক। যেমন ধরো, প্ল্যান্টস, অ্যানিম্যালস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এই সবগুলোকে আমরা কি বলতে পারি? জৈব বলতে পারি। আর অজৈব যেগুলো আছে সেগুলো কি? জল, মাটি, বায়ু, খনিজ পদার্থ এবং আলো। তাহলে একটা জিনিস আমরা দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে জৈব, আরেকটা হচ্ছে অজৈব। প্রাচুর্যতা অনুসারে আমরা প্রাকৃতিক সম্পদকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা কি, প্রথম হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, এবং আরেকটা হচ্ছে অপুনর্নবীকরণযোগ্য। তোমরা একটু আগে জল নিয়ে একটু কথা বলছিলে, কেউ কি বলতে পারো যে জল পুনর্নবীকরণ
নাকি অপুনর্নবীকরণযোগ্য জলজ বা প্রাকৃতিক সম্পদ? বলো একজন তুমি। পুনর্নবীকরণ প্রাকৃতিক সম্পদ, মানে পুনর্নবীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এটাকে আমরা পুনর্নবীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে পারি। কিন্তু কারণটা কি হয়েছে জানো? এর কারণটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে পুনর্নবীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ কি। আমরা ইংরেজিতে এটাকে বলি রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস। তো যে সমস্ত প্রাকৃতিক সম্পদকে আমরা ব্যবহার করার পর পুনরায় তাকে আবার ব্যবহার করতে পারি, তাকে আমরা বলি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন জল তুমি বললে, তারপর আর কি কি আছে বলো? বায়ু, আর কি কি আছে তুমি বলো? কয়লা। না, কয়লা কি তুমি বারবার ব্যবহার করতে পারবে? একদম না। তাহলে কয়লাটা পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়। ঠিক আছে, আর কি আছে? সৌরশক্তি। এগুলো হচ্ছে সব পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, এমন কিছু সম্পদ আছে যাদেরকে আমরা ব্যবহার করলে পরে এদের ভান্ডার ফুরিয়ে আসে। যেমন কয়লা, জীবাশ্ম জ্বালানি, মানে পেট্রোলিয়াম জাত যে সমস্ত পদার্থগুলো, প্রাকৃতিক গ্যাস, আমরা যখন এদের ব্যবহার করি এদের ভান্ডার কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসে। এক সময় দেখা যায় এদের ভান্ডার হয়তো বা কিছুদিন পর এগুলো একদম নিঃশেষও হয়ে যেতে পারে। তো এই ধরনের যে প্রাকৃতিক সম্পদগুলো, এদেরকে আমরা বলবো অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, অথবা ইংরেজিতে বলবে নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস। জল একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, তুমি বললে, সঠিক বলেছ। কয়লা, খনিজ তৈল, প্রাকৃতিক গ্যাস, এগুলি সব হলো অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। কারণ ন্যাচারাল গ্যাস যেটা আছে, প্রাকৃতিক গ্যাস, তার ভান্ডার কিন্তু সীমিত। তুমি যত ব্যবহার করবে তার ভান্ডার তত ফুরিয়ে আসবে। কয়লা, খনিজ তৈল। এবারে আমরা দেখব যে আমরা এই যে সম্পদগুলো, প্রাকৃতিক সম্পদগুলো আমরা ব্যবহার করি, আমাদের ব্যবহার করতেই হয়। আমাদের জীবনের সভ্যতার বিকাশের জন্য, সভ্যতাকে টিকে থাকার জন্য এই সম্পদগুলো আমরা ব্যবহার করি। তো আসল ব্যাপারটা হচ্ছে কি, যে এই ব্যবহারের মাত্রা যখন একটা সীমা ছাড়িয়ে যাবে তখন কিন্তু আমরা একটু সমস্যার মধ্যে পড়ে যাব। আমাদের যে সভ্যতার যে পরিবেশ, তার ভারসাম্যটা বিঘ্নিত হবে। এই ধরনের এর পরিণাম কি হতে পারে দেখো, আমরা তো আর খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, জল এগুলো ব্যবহার না করে থাকতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতেই হচ্ছে। কিন্তু এর অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে যে সমস্ত ক্ষতি হতে পারে দেখো, যখন আমরা বনজ সম্পদগুলো কাটি আমাদের প্রয়োজনে, যখন কাঠ কাটা হয় তখন এটা দিয়ে ফার্নিচার বানানো হয়, অন্যান্য বিভিন্ন কাজে লাগানো হয়। তো এর ফলস্বরূপ একটা ছবি তোমরা দেখো কি হচ্ছে এখানে। একদম এই ছবিটা আগামী দিনে ফুটে আসবে আমাদের সর্বত্র পৃথিবীতে। গাছ থাকবে না। যদি গাছ নাই থাকে কি হতে পারে? টেম্পারেচার, আমাদের পরিবেশের উষ্ণতা অত্যন্ত বেড়ে যাবে, খুব বেশি পরিমাণ বেড়ে যাবে। ফলে কি হবে? এর কনসিকুয়েন্সেস যেটা আছে, ফল তোমরা জানো, বরফ গলবে, জলের উচ্চতা বাড়বে, ফ্লাড হবে। তো আমাদের জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্ন হবে। দেখো, এর পরিণাম কিন্তু জল সংকটও আছে। কেন? কারণ আমরা জল ব্যবহার করি, জল আমাদের ব্যবহার করতেই হয়। আচ্ছা, এই জল ব্যবহারের ফলে, জল তো এক ধরনের কি পুনর্নবীকরণযোগ্য পদার্থ, অফুরন্ত ভাণ্ডার, শেষ হওয়ার কথা নয়। কিন্তু তবু এই জল সংকট কেন আসবে? কারণটা হচ্ছে যে আমরা কি করি, আমাদের যে জলাশয়গুলো আছে, পুকুরগুলো আছে, এগুলোর মধ্যে আমরা বর্জ্য পদার্থ নিক্ষেপ করি।
যেটা ব্যবহারযোগ্য ছিল সেটা ব্যবহারযোগ্য আর থাকে না। ফলে জলের যে ভাণ্ডারটা আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে। সুতরাং এই জল সংকটের একটা সমস্যায় আমরা পড়তে পারি। জৈব বৈচিত্র্যের হ্রাস। দেখো, জৈব বৈচিত্র্য বলতে একটা কথা তোমরা জানো যে আমাদের যে ইকোসিস্টেমটা পুরোপুরি জৈব বৈচিত্র্যের উপর নির্ভরশীল। বায়োডাইভার্সিটি আমাদের ইকোসিস্টেমকে কন্ট্রোল করে। যদি ইকোসিস্টেম নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? আমাদের অস্তিত্বই থাকবে না। তো যখনই আমরা আমাদের নিজের প্রয়োজনে প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছ ব্যবহার করব, তখন এই বায়োডাইভার্সিটির উপরে একটা বিশেষ প্রভাব পড়ে, এটা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। তোমরা বুঝলে এতক্ষণ যে আমাদের প্রাকৃতিক সম্পদ যে তার সংরক্ষণের বিশেষ একটা গুরুত্ব আছে। গুরুত্ব আছে এই কারণ অতিমাত্রায় ব্যবহারের ফল তোমরা একটু আগেই দেখলে। তো এর থেকে উত্তরণের রাস্তা আমাদের খুঁজতেই হবে, মানব সভ্যতাকেই খুঁজতে হবে। এখন আমরা এই পর্যায়ে আছি, মানব সভ্যতা এখন এই পর্যায়ে আছে যে উত্তরণের রাস্তাটা খুঁজছে। স্যার, গ্রিন হাউস এফেক্ট কি তাহলে এইসব প্রাকৃতিক সম্পদেরই অতি ব্যবহারের ফল? হ্যাঁ, একদম সুন্দর প্রশ্ন করেছ। বসো। আমরা একটা ব্যাপার বলতে হয়তো ভুলে গেছি যে এর অতি ব্যবহারের একটা ফল গ্রিন হাউস এফেক্ট। তোমরা তো জানোই গ্রিন হাউস এফেক্ট কি, যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন কি হয়? তখন আমাদের পুরো পরিবেশটা উষ্ণ হয়ে পড়ে। তো পৃথিবী এই চরম সংকটে এখন আছে। এখন এই সমস্ত প্রাকৃতিক সংরক্ষণের যে সমস্ত স্টেপগুলো আমরা নেব, তো এর মধ্যে সবগুলি পদক্ষেপই হবে স্থিতিশীল উন্নয়নের পরিকল্পনা। ইংরেজিতে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন পরিকল্পনা আসলে কি? আসলে আমরা উন্নয়ন করতে চাই, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা আরো সভ্য হব, কিন্তু এমন কিছু উন্নয়ন করব না যা দিয়ে আমাদের পৃথিবী বা আমাদের ইকোসিস্টেম অথবা আমাদের সোসাইটি ক্ষতিগ্রস্ত হয়। উন্নয়নটা এমনই হবে যাতে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তো এরকম কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা একটু দেখব। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। দেখো, এই চিত্র সম্পর্কে তোমাদের একটা পরিচিত ধারণা আছে, দেখে বুঝতেই পারছো কি হচ্ছে। যদি এরকম কোনো চিত্র তুমি দেখো, তোমার প্রথম কাজই হবে এটাকে স্টপ করে দেওয়া। যদি স্টপ করা না যায়, তুমি হয়তো কোথাও মেসেজটা পাঠিয়ে দেবে যে এটা স্টপ করা উচিত। তো শুধু এটা একটা এক্সাম্পল, কিন্তু আমরা জলসম্পদ ব্যবহার তো করি, এটা না করে তো পারবো না। জলই জীবন, কথাই আছে। তো তার সঠিক প্রয়োগ করতে হবে। আমার যতটুকু প্রয়োজন জলের, ঠিক ততটুকুই ব্যবহার করব, এর চেয়ে বেশি নয়। এবং তার অপচয়টা বন্ধ করব। উদ্ভিদ লাগানো তার পরিচর্যা। আমরা তো উদ্ভিদ লাগাই, আমরা সচেতন হয়ে গেছি অনেক যে গাছ লাগাতে হবে, কেন লাগাতে হবে সেটাও জানি,
কিন্তু সমস্যাটা এক জায়গাতেই হচ্ছে যে গাছটা লাগিয়ে দিচ্ছি, কিন্তু গাছটা কতটুকু বড় হলো বা বড় হতে গেলে তার কি দরকার সেটা আমরা অনেক সময় করি না। সেই দিকটা জোর দেওয়া উচিত, গাছ লাগানো এবং তার পরিচর্যা করা। বায়ু থেকে সংরক্ষণ, কিসের সংরক্ষণ? শক্তির। তো বায়ু থেকে শক্তির সংরক্ষণ কি করে করি, এটাও একটা পরিচিত দৃশ্য। তুমি আমাদের দেশের বেশ কয়েকটি রাজ্যে দেখবে এরকম বায়ু কল বসানো আছে, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে। সেই শক্তির দ্বারা আমরা অনেক কাজ আমরা সম্পন্ন করি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা কাকে ইউজ করছি? বায়ুকে ইউজ করছি। বায়ুটা কি ধরনের প্রাকৃতিক সম্পদ? বায়ুটা হচ্ছে রিনিউয়েবল, একদম সঠিক। যেহেতু এটা একটা পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, আমি যতই ব্যবহার করি বায়ু, তার ভান্ডার শেষ হবে না। সুতরাং আমাদের এটা একটা বিকল্প থেকেই যায়। নেক্সট, ভূমির সদ্ব্যবহার। দেখো, মাটিকে আমরা যদি একটা পরিকল্পনা মাফিক চাষবাসের একটা ব্যবস্থা ক্ষেত্র করতে পারি, তাহলে অনেক মাটি তুমি ঠিক চাষের উপযোগী করে নিতে পারো। সৌরশক্তির ব্যবহার। তো সৌরশক্তি হচ্ছে কি, এমন একটা শক্তি যার দ্বারা আমরা কি করতে পারি, পেট্রোলিয়ামজাত যে সমস্ত শক্তি, কয়লাজাত যে শক্তি, তার বিকল্প হিসাবে আমরা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে সৌরশক্তির ব্যবহার। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। আমাদের প্রয়োজনের তাগিদেই আমরা কি করি, আমরা কলকারখানা সৃষ্টি করেছি। মানুষ কি করেছে, বানিয়েছে কেন? এগুলো কেন বানিয়েছে? বানিয়েছে একটাই কারণে, আমাদের প্রয়োজন, তাই। কিন্তু এটা করতে গিয়ে যে সিস্টেমে করা হচ্ছে, এর থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, বিষাক্ত ধোঁয়া যেটা নির্গত হচ্ছে, সেটা কিন্তু আমাদের পরিবেশকে ব্যাহত করছে। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেগুলো বেরোচ্ছে, দেখো সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি করছে, মাটিকে ধ্বংস করে দিচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ একটা বায়োডাইভার্সিটির একটা পার্ট, জৈব বৈচিত্র্যের একটি অঙ্গ। এই অংশে দেখো, জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে যদি তুমি তার সিস্টেম ঠিকমতো বা তার উপর যদি তুমি আঘাত হানো এবং এতে যদি তার জৈব বৈচিত্র্যের হ্রাস ঘটে, তাহলে কিন্তু ইকোসিস্টেম হ্যাম্পার হবে। তো এজ এ রেজাল্ট বন্যপ্রাণী সংরক্ষণ করাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এই পর্যন্ত আমরা যা বললাম যে কি কি আমরা পদক্ষেপ নিতে পারি, যে স্টেপগুলো আমরা নেব সেগুলো যাতে একদম স্থিতিশীল হয়, সাস্টেনেবল হতে হবে। তো এই স্টেপগুলোর পাশাপাশি আরও একটি রিকমেন্ডেড জিনিস আমরা মানুষ, আমরা বিজ্ঞানীরা একটা পন্থা অবলম্বন করেছি। ইচ্ছে করলে আমরা এই পন্থায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। সেটা হচ্ছে 3 R's। ফার্স্ট অফ অল রিডিউস, সেকেন্ড রিইউজ, অ্যান্ড থার্ড ওয়ান রিসাইকেল। এই 3টি জিনিসের কম্বিনেশনে আমাদের পরিবেশ কিন্তু সুরক্ষিত হতে পারে। দেখো, রিডিউস কথার অর্থ হলো হ্রাস, রিইউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল মানে পুনর্নবীকরণ। কি করে আমরা রিডিউস বা হ্রাস করতে পারি? আমাদের যত ব্যবহার্য সামগ্রী আছে, যত কিছু আমরা আমাদের ব্যবহারের জন্য প্রকৃতি থেকে আমরা নিই, তাদেরকে বা তাদের যে ব্যবহারগুলো, প্রাকৃতিক সম্পদের বিশেষ করে যে সমস্ত সম্পদগুলো ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেগুলোকে যদি আমরা ধীরে ধীরে ব্যবহার কমিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের পরিবেশ কিছুটা সুরক্ষা পেতে পারে। কি করে দেখো, যানবাহনের পরিমাণ দিন দিন আমাদের পৃথিবীতে চূড়ান্তভাবে বাড়ছে।
এটার বিকল্প হিসেবে তুমি যদি বাইসাইকেল ইউজ করা শিখতে পারো, বাইসাইকেলে তেল লাগবে না, গ্যাস লাগবে না, তো বাইসাইকেলটা যদি হ্যাবিট হয়ে যায় মানুষ অবশ্যই বাইসাইকেল ইউজ করবে। একদিন এমন একটা সময় আসবে যখন এই ভান্ডারগুলো ফুরিয়ে যাবে, তেলের ভান্ডার ফুরিয়ে যাবে, অটোমেটিক্যালি মানুষ ইনক্লাইন্ড হবে বাইসাইকেলে। তো আমরা যদি এখন থেকে অভ্যাস করি, অসুবিধা কিসে? নেক্সট, প্লাস্টিকের ব্যবহারটা কমিয়ে দেব। প্লাস্টিক আমাদের ব্যবহার করতেই হচ্ছে, বোতল, জলের বোতল, প্লাস্টিকের চেয়ার, এগুলো ব্যবহার করতেই হচ্ছে, কিন্তু আমরা ইচ্ছা করলে এটা কমিয়ে দিতে পারি। প্লাস্টিক কোত্থেকে আসে? প্রাকৃতিক খনিজ পদার্থ থেকেই প্লাস্টিক আসে, প্রাকৃতিক গ্যাস থেকে প্লাস্টিক আসে। তাহলে প্লাস্টিক বেশি ইউজ করা মানে কি? ওই ভান্ডারটাকে নষ্ট করে দেওয়া, কমিয়ে দেওয়া, হ্রাস করা। তো প্লাস্টিকের ব্যবহারটা আমরা কমাতে পারি। আর প্লাস্টিক প্রসঙ্গে যখন এলোই, যে প্লাস্টিকের ব্যাগ বিশেষ করে আমরা ইউজ না করলেই হয়। থিন যে ব্যাগগুলো, এগুলো কিন্তু পরিবেশকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করছে, এটা তোমরা জানো। নেক্সট, যে আমরা পরিমিত মাত্রায় জল ব্যবহার করব, যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব, এর বেশি নয়। জলের অপচয় বন্ধ করব। থার্ড, যেটা হচ্ছে লেস পেপার। আমরা কাগজ ব্যবহার করি, তোমরা এটিএম মেশিনের ভেতরে ঢুকে দেখবে কখনো যে পেপারের মধ্যে লেখা থাকে সেভ পেপার, তোমাকে অপশন দেওয়া থাকে তুমি কি পেপার নেবে না নেবে না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই নো বলি, কারণ আমার মাথায় থাকে একটা কাগজ আনা মানে এটা নষ্ট হওয়া। তো সুতরাং এটা একটা মেসেজ দেওয়া আর কি, কাগজের ব্যবহার করব কিন্তু অযথা করব না, এতে কিন্তু আমাদের পরিবেশ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার দেখো সেকেন্ড, যে রিইউজ কি এবং কেন। আমাদের প্রাত্যহিক ব্যবহার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, এগুলো আমরা কি হয় ব্যবহারের পর এগুলোকে ফেলে দিই। অনেক সময় আমরা ইচ্ছে করলেই ওই জিনিসটা না ফেলে দিয়ে এটাকে ডিসইনফেক্ট করে নিয়ে সেটাকে আবার নতুন করে আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি, এটাও একটা হ্যাবিট। তাছাড়া এই যে প্লাস্টিকের ব্যাগ একটু আগে বললাম, এই প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে তুমি যখন অন্য একটা ব্যাগ নেবে, তখন সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু রিইউজ ব্যাগটাকে বারবার ব্যবহার করার একটা প্রবণতা তোমাকে শিখতে হবে। আর রিসাইকেলটা কি হচ্ছে দেখো, যে সমস্ত জিনিস আমরা আর ব্যবহার করতে পারছি না সেগুলোকে আমরা কি করব, একটা ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা কি করব, ফ্যাক্টরিতে পাঠিয়ে দেব। ক্লাসিফিকেশন মিনস, যেমন ধরো প্লাস্টিকের জিনিসগুলো একদিকে, টিনের জিনিসগুলো একদিকে, কার্ডবোর্ড একদিকে, সবগুলো ক্লাসিফাই করে আমরা কি করব, ফ্যাক্টরিতে পাঠিয়ে দেব। ফ্যাক্টরি কি করবে, আমাদেরকে আবার নতুন রূপে ওই পদার্থটাকে আমাদের সামনে এনে উপস্থাপন করবে। এই তো গেল আমাদের বিশেষ কয়েকটা পদক্ষেপ। এখন ভারত সরকার কর্তৃক কয়েকটা পদক্ষেপ আমাদের এখানে জাস্ট নেওয়া আছে অলরেডি, এগুলো ইন রানিং। একটা হচ্ছে নিয়াক, আর একটা হচ্ছে ইকো ক্লাব। স্যার, নিয়াকের পুরো নাম কি? বসো। নিয়াক হচ্ছে এন ফর ন্যাশনাল, ই ফর এনভায়রনমেন্টাল, এ ফর অ্যাওয়ারনেস, সি ফর ক্যাম্পেইন। তো সুতরাং নিয়াকের যে সংস্থা, সে সংস্থা কিন্তু অনবরত কাজ চালিয়ে যাচ্ছে কি করে পরিবেশ দূষণ মুক্ত রাখা যায়। আর ইকো ক্লাব, তোমরা জানো প্রায় স্কুলেই কিন্তু ইকো ক্লাব আছে এখন, প্রায় সংখ্যাটা হবে 10,000-এর উপরে হয়তো সারা ভারতবর্ষে। তো এরকম ইকো ক্লাব তার অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমাদের আজকের পাঠ্যসূচি। তো আমি এই প্রসঙ্গে তোমাদেরকে দু একটা প্রশ্ন করব। তোমরা এই ক্লাসের সবগুলি কন্টেন্ট যেগুলো বোঝানো হয়েছে বুঝতে পেরেছো তো? আচ্ছা, আমি জাস্ট দুটো একটা প্রশ্ন করব। দেখো, মাটি কি ধরনের সম্পদ, প্রাকৃতিক সম্পদ বলো? মাটি অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। একদম সঠিক, অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। বসো। স্থিতিশীল উন্নয়ন কি বলো?
এই উন্নয়নের মাধ্যমে পরিবেশের ক্ষতিকারক প্রভাব পড়ে না। একদম সঠিক। পরিবেশের প্রভাব, পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না, এরকম উন্নয়ন। 3R কথাগুলির অর্থ কি বলো তুমি? রিডিউস, রিইউজ, রিসাইকেল। একদম সঠিক বলেছো। রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। আমাকে বলো তো এবার, যে তুমি বসো, আমাকে বলো তো এবার রিইউজ কিভাবে করা যায়? যে কোনো একটা পদ্ধতি বলো, কে বলবে? বলো। যে জিনিসগুলো আমরা ফেলে দিই, এগুলোকে আবার নতুন করে বানিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানো। খুব সুন্দর উত্তর। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা রিইউজ করতে পারি। আরেকটা প্রশ্ন করব, যে কোন কোন বস্তুর আমরা রিসাইকেল করতে পারি? বলো, তুমি বলো। প্লাস্টিক, কার্ডবোর্ড আর কাগজ। হ্যাঁ, প্লাস্টিক, কার্ডবোর্ড, আর কি বলেছো? কাগজ। হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, বসো। আজকে তোমাদের সঙ্গে একটুক্ষণ সময় কাটিয়ে ক্লাস করে বেশ ভালোই লাগলো। আর নেক্সট পরবর্তী সময়ে আমরা বনজ সম্পদ এবং প্রাণীজ সম্পদ এবং অন্যান্য কিছু ব্যাপারে আমরা অধ্যয়ন করব। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্তি। থ্যাংক ইউ অল। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।